শয়তান, ছেড়ে দে বলছি আমাকে। তোর সাহস হলো কি করে আমাকে ধরার? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? সে আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু তুই মানুষদের ক্ষমতা সম্পর্কে হয়তো জানিস না, তাই তোর মুখে এখনো বড় বড় কথা ফুটছে। তোদের শক্তি বেশি থাকলেও তোদের সহজে বন্দি করার ক্ষমতা মানুষের আছে। আমি না চাইলে তুই আমার থেকে কখনো মুক্তি পাবি না। তাই বেশি কথা না বাড়িয়ে আমাকে অডেল ক্ষমতার মালিক বানিয়ে দে, আর তোদের পরিরাজ্যে যাওয়ার শক্তি আমাকে দে। আমি বেঁচে থাকতে তা কখনো হবে না। তুই আমাকে মেরে ফেললেও আমি তা করব না। তোর মতো শয়তান মানুষের কোনো কথা আমি শুনবো না। এভাবে এই পরীকে আমি কথা শোনাতে পারবো না। ওকে কিছুদিন বন্দি করে রাখি, তাহলে পরেও ঠিকই আমার কথায় রাজি হয়ে যাবে। তুই আমার কথা না শুনলে তোকে এখন এই পুকুরে আমি বন্দি করে রাখবো। তুই যা ইচ্ছে কর, কিন্তু মনে রাখিস, বন্দি থেকেও আমি অনেক কিছুই করতে পারবো, যা তুই কল্পনাও করতে পারবি না। ঠিক আছে, দেখা যাবে। আগে তোকে তো বন্দি করি। আজ এত দেরি করে ফিরলে, কোথায় ছিলে তুমি? একটা বিশেষ কাজ ছিল, সেই কাজ করতেই দেরি হয়ে গেছে। কি এমন বিশেষ কাজ? আমাকে তো কিছুই বলে যাওনি। শোনো বলছি, আমি এক পরীকে পাশের খালে বন্দি করে রেখেছি। ওর থেকে অনেক সম্পত্তি আদায় করব। বলো কি, তা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে তুমি এই কথা কাউকে বলবে না, কিন্তু ছেলে মেয়েদেরকেও না। সময় হলে আমি ওদেরকে বলবো। ঠিক আছে, বলবো না। এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। এই ভর দুপুরে কোথায় চললি? অনেক দিন হয়ে গেল পরীকে বন্দি করে রেখেছি। যাই, খাদে গিয়ে একবার দেখে আসি সব ঠিক আছে কিনা। আরে, সেদিন তো দেখলাম এই খাদের পাড় জঙ্গলে ভরা। আজ দেখছি অনেক সুন্দর ফুলের বাগান হয়ে গেছে। এত তাড়াতাড়ি এই খাদের পাড় কি করে পরিবর্তন হলো কে জানে। আমি অনুভব করতে পারছি শয়তানটা এখানে এসেছে। এবার আমি ওকে একটু লোভ দেখাই। পুকুরে এসব সোনালি কি ভাসছে? মনে হচ্ছে সব সোনার জিনিস। কি হচ্ছে এসব? দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব সোনার জিনিস। মনে হয় পরীকেই খাদে বন্দি করে রেখেছি বলে এটা মায়া খাদ হয়ে গেছে। এখান থেকে এখন অনেক কিছু পাওয়া যাবে। পরী তো বন্দি আছে, আমি সাঁতরে গিয়ে ওই সোনার জিনিসগুলো নিয়ে আসি। ও আমার কিছুই করতে পারবে না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। সে কখন গেছে পরীকে দেখতে, এখনো বাড়িতে ফিরলো না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমার বিষয়টা মোটেই ভালো লাগছে না। খোকা, তোর বাবা সেই দুপুরে খাদের পাড়ে গিয়েছে, এখনো ফেরেনি। গিয়ে দেখ তো কি করছে সে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি মা। বাহ, খাদের পাড়টা তো বেশ সুন্দর দেখতে হয়েছে। আগে এত সুন্দর ছিল না, কিন্তু বাবাকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। মা তো বললো বাবা খাদের পাড়ে এসেছে। আর পানির মধ্যে ওটা কি ভাসছে? মানুষের মতোই তো মনে হচ্ছে। এ কি? ওটা তো মনে হচ্ছে বাবা, কিন্তু বাবা পানিতে ভাসছে কেন? কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? কথা বলো। আপনার বাবার বেঁচে নেই, দেখে বুঝতে পারছেন না? ওনাকে বাড়িতে নিয়ে যান,
কবর দেওয়ার ব্যবস্থা করুন, একটু পর গন্ধ বের হওয়া শুরু হবে। সজীবদের বাড়িতে একটি শোকের ছায়া নেমে আসে। সজীব, তোর ফুপুকে খবর পাঠা, একটু পর তোর দাদুকে খবর দেওয়া হবে। ঠিক আছে মা, আমি এখনই খবর পাঠাচ্ছি। এ আমার কি হলো? তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে। আমার মন বলছে ওই পরী ওনাকে মেরে ফেলেছে, কিন্তু সবার সামনে আমি এ কথা বলতে পারবো না। ওই পরী আমার এত বড় ক্ষতি করেছে। বাবা, তোমাকে আর একটিবার যে জীবিত দেখতে পেলাম না, তুমি আমাদের এভাবে ছেড়ে চলে গেলে। আর কাঁদিস না বোন, এবার বাবাকে ছাড়। এখানে বাবাকে রেখে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আমার কাছ থেকে নিয়ে যাস না ভাই, আর একটু থাকতে দে। পাগলামি করো না ভাবি, আপনি ওকে সামলান। এই লাশ আর বেশি সময় রাখা যাবে না। সব কাজ তো শেষ, এবার বাড়ি চলো। কিছুদিন এখানে থাকো, বাবার মৃত্যুতে মা অনেক ভেঙে পড়েছে। আপা থাকলে মায়ের একটু ভালো লাগবে। আপনিও তো কতদিন পর এসেছেন, আপনিও 2-1 দিন থেকে যান, তারপর আবার এসে নিয়ে যাবেন। এখন আবারও বাড়ি গিয়ে কিছু ভালো লাগবে না। হ্যাঁ বাবা, মামি ঠিক কথাই বলেছি। এই অবস্থায় মা বাড়ি গিয়ে শুধু পাগলামি করবে, তার যেখানে নানির কাছে কিছুদিন থাকলে পরে আর অমন করবে না। ঠিক আছে, তবে তাই হোক। কদিন থেকে তারপর না হয় যাবে। আমিও আজ থাকি, কাল বাড়ি ফিরবো। অনেকক্ষণ বাড়িতে থেকেছি, এবার গিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। মেয়ে মানুষের মতো এত বাড়িতে থাকা যায় নাকি? তার উপর সজীবের বাবাও নেই যে একটু গল্প করব। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছি। ওই খাদি তো আমার শ্বশুর মারা গেছেন। কাছে গিয়ে দেখি তো একবার। অদ্ভুত সুন্দর এই খাদের পার। এখানে এসে কি করে পানিতে পড়ে মরে গেল সেটাই বুঝতে পারছি না আমি। আমার জাদুশক্তি দিয়ে বুঝতে পারছি, এই লোক ওই বুড়োর পরিবারের মানুষ। একেও আমি জীবিত ছাড়বো না, ওকেও আমি আমার মায়ায় ফেলে মেরে ফেলবো। আরে, খাদের মাঝামাঝি তো ওগুলো কি চকচক করছে, মনে হচ্ছে সোনার হাড়ি। এগুলো এখানে এলো কোথা থেকে? যে করেই হোক ওগুলো আমাকে পেতেই হবে, তাহলে আমি অনেক বড়লোক হয়ে যাব। এ কি, এই তো সোনার হাড়িগুলো এখনই এখানে ছিল, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? আমি কি তাহলে ভুল দেখেছিলাম? এত দূর সাঁতরে আসাটাই বৃথা হয়ে গেল। এবার পাড়ে ফিরে যাই। এ কি, আমি ডুবে যাচ্ছি কেন? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে ওই দেখো, খালের পানিতে কার দেহ ভাসছে, মনে হচ্ছে আবার কেউ মরে গেছে। চলো লাশটা তুলে পাড়ে নিয়ে আসি। আরে, এটা তো খোকা ভাইয়ের বোনের জামাই। তাড়াতাড়ি ওদের বাড়িতে নিয়ে চলো। কি খারাপ কপাল এদের, একই পরিবারে পরপর দুজনের মৃত্যু। মা, তুমি ডেকেছো? হ্যাঁ, আমি বাড়ির সবাইকে ডেকেছি। তোদের সবাইকে আমার একটি জরুরি কথা বলার আছে। কি কথা দাদি? আমার আসলে আগে কথাটা তোদের জানানো দরকার ছিল, কিন্তু আমি ভয়ে কাউকে কিছু জানাতে পারিনি। তাই হয়তো আজ আমাদের এই দিন দেখতে হলো। আমার মেয়েটা এমন অল্প বয়সে বিধবা হলো, কিন্তু আমি আর আমার পরিবারের কাউকে হারাতে চাই না। কিন্তু কি হয়েছে সেটা বলো নানি। আমার স্বামী লোভের বশবর্তী হয়ে এক পরীকে ওই খাদে বন্দি করে রেখেছিল। সে চেয়েছিল ওই পরীর কাছ থেকে অনেক সম্পত্তি আদায় করবে, কিন্তু তা সে পারেনি, বরং নিজের জীবনটাই দিয়েছে। আমার মনে হয় ওই পরী মোহনার বাবাকেও মেরে ফেলেছে। তাই বলছি, কেউ আর ওই খাদের দিকে ভুলেও যাবে না। ঠিক আছে, কিন্তু এটা ভাবে রাখা ঠিক হবে না। কখন কার ক্ষতি করবে বলা যায় না। আমি কোনো কবিরাজকে এনে ওর একটা ব্যবস্থা করব। ঠিক আছে, করিস। আমি কাল আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে চাই। এখানে থাকলে সবকিছু আমার আরো বেশি মনে পড়বে, আর বেশি কষ্ট হবে। তার চেয়ে ওখানে গিয়ে থাকলে কাজের ভিড়েও তো মনে পড়বে না, কষ্টও কম হবে। তোমরা কেউ আমাকে আটকিও না। ঠিক আছে,
তোর মনের উপর আমরা জোর করব না, কিন্তু কদিন পর পর এসে ঘুরে যাস। যখন ইচ্ছে হবে তখনই কিন্তু চলে আসবি। মা না আসলেও আমি জোর করে নিয়ে আসবো মামা, তুমি চিন্তা করো না। দাদি, আমরা চলে এসেছি। আয় দাদু ভাই, আমার কাছে আয়। তুমি কেন এসেছো? আমার ছেলেটাকে খেয়ে স্বাদ মেটেনি তোমার? খাওয়া শেষ, এখন আবার আমার বাড়িতে ফিরে এসেছো আমাকে খেতে? এসব আপনি কি বলছেন মা? এখানে আমার দোষটা কোথায়? ঠিকই বলছি আমি, সব দোষ তোমার। বিয়ের দিন তোমার মুখ দেখে আমি বুঝেছিলাম মেয়ে মেয়ে রাক্ষসী, তাই বলে আমার ছেলেটাকে এভাবে খেয়ে ফেলবে? দাদি, কি সব বলছো তুমি মাকে? এখানে মায়ের কি দোষ? বাবা নিজে একাই খেতে গিয়েছিল, তুমি মাকে এভাবে কথা শুনিও না। মেয়েটাকেও এই কদিনে নিজের হাত করে নিয়েছে, তোর মজা আমি দেখাবো। কেঁদো না মা, দাদি যা ইচ্ছে বলুক, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমারও যে অনেক কষ্ট হয়। মা ডেকেছেন আমাকে? হ্যাঁ, এসেছো থেকে বসে বসে খুব খাচ্ছো। কাজের কথা মুখ দিয়ে না বলে দিলে তো আর করবে না। সেই লজ্জা শরম তো তোমার নেই। এখানকার সব কাপড় পরিষ্কার করবে, রান্না করবে, গরুর ঘর পরিষ্কার করবে, দুপুরের আগে এসব কাজ করে শেষ করবে। আমি একা দুপুরের আগে এত কাজ কি করে করব মা? এটুকু সময় কি সব কাজ শেষ করা সম্ভব? সে আমি জানি না, করতে বলেছি করবে, কি করে করবে সে তুমি জানো। এখন তো আর আমার ছেলে নেই যে কামাই করে এনে দেবে আর তুমি বসে বসে খাবে। এখন কাজ করেই খেতে হবে, কথা না বাড়িয়ে কাজে হাত লাগাও। কেবল রান্না করে এসে এত কাপড় ধুতে হচ্ছে, আমার হাত যেন আর চলতেই চাইছে না। কখন শেষ হবে কে জানে। গরুর ঘর এখনো বাকি রয়েছে। মা দাও, আমিও তোমার সাথে কিছু কাপড় ধুয়ে দিচ্ছি, তাহলে তোমার কষ্ট একটু কম হবে। কিরে, তোর মায়ের ওটুকু কাজে আবার সাহায্য করতে হচ্ছে? ঘরটা যে এলোমেলো হয়েছে সেদিকে তোর খেয়াল নেই? যা গিয়ে ঘরের কাজ কর। মা, সব কাজ শেষ, এবার আমি কটা খেয়ে নেই। কি আর খাবে? সব খাবার তো শেষ। এখন একটু চিরা ভিজিয়ে খেয়ে থাকো, রাতের খাবার খেয়েও একেবারে। এভাবে কষ্টের দিন কাটতে শুরু করে মোহনা আর তার মায়ের। এদিকে সজীবের গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দুজন মরার পরে পরিবারের বা অন্য কেউ তো আর এদিকে আসছে না, তাহলে এখন আমার কি হবে? আমি কিভাবে মুক্তি পাবো এখান থেকে? আমাকে কিছু একটা করতেই হবে। পেয়েছি, সোনার জিনিসগুলো প্রতিদিন ভাসাবো, আর মানুষজন সেগুলো তুলতে এলেই তাদের আটকিয়ে রাখবো। এরপর তাদের পরিবারের সাহায্যে আমি মুক্তি লাভ করব। আরে, কাঁধে মনে হচ্ছে সোনার জিনিস বাসছে। ভাই, ওই জিনিসের লোভে যাবেন না। জানেন তো এই খাতে দুজন মানুষ মারা গেছে কদিন আগে। মানুষ তো এখন ধারণা করছে তারা এই লোভে গিয়েই মরেছে। হ্যাঁ, আমি শুনেছিলাম। যাব না বাবা, সোনার চেয়ে আমার প্রাণের মূল্য অনেক বেশি। আরে দেখো দেখো, খাতে কত সোনা ভাসছে। সে যতই সোনা হীরা ভাসুক না কেন, ওই মরণ ফাঁদে আর কেউ পা দেবে না। ওই সোনার লোভে যে যাবে সেই মরবে, এটা মায়াঘাত হয়ে গেছে। কিন্তু ওই খাদ এমন হয়ে গেল কে জানে। তা সে মায়াখাদের কি করলে? শুনলাম মাঝে নাকি খাদে সোনা দেখা গেছে, কিন্তু ভয় আর কেউ সেগুলো তুলতে যায়নি। একজন কবিরাজের খোঁজ পেয়েছি, যাবো তার কাছে। তুমি চিন্তা করো না, কাল সকালেই যাব। তোমার সব কথাই তো শুনলাম। আমাকে একবার ওই মায়া খাদের কাছে নিয়ে চলো। এসব জিনিস সামনে থেকে না দেখে কিছু বোঝা যায় না। ঠিক আছে, চলুন তাহলে। আরে, খাদের আশেপাশের সৌন্দর্য দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের কাজ না। কারণ কোনো মানুষ রাতারাতি একটা জায়গা এত সুন্দর পরিবর্তন করতে পারে না। সামান্য একটা খাদের পার এত সুন্দর হয়ে আছে, এর মানে এখানে কোনো পরী আছে। হ্যাঁ কবিরাজ মশাই, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। আমার বাবা পরীকেই বন্দি করে রেখেছে। তুমি একটু চুপ করে দাঁড়াও, আমি দেখি কি করা যায়।
খোকা, আমি আমার শক্তি দিয়ে যা বুঝলাম, এটা আমার পক্ষে ঠিক করা সম্ভব নয়, কারণ এটা কোনো সাধারণ জাদু নয়। তোমার বাবা অন্য কোনো জাদুর মাধ্যমে এই পরীকে বন্দি করে রেখেছে, যা কোনো সাধারণ কবিরাজের পক্ষে মুক্ত করা সম্ভব না। এখানে আমার কাজ নেই, তোমাদের সাথে যা হবে তা মেনে নিতে হবে। আমি এবার আসি। কবিরাজ বলেছেন তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, আমাদের আরো বড় কোনো কবিরাজ খুঁজতে হবে। তাহলে আর তুমি দেরি করো না, অন্য কোনো কবিরাজ খোঁজা শুরু করো। ঠিক আছে। সজীব, তোর ফুফু সেই যে গেল, আর কোনো খোঁজ নেওয়া হলো না। এই জিনিসগুলো নিয়ে যা, দেখে আয় ওরা কেমন আছে, আর আমাদের বাড়ি আসতে বলিস। ঠিক আছে দাদি। শোনো, এখন থেকে তুমি আর 3 বেলা খেতে পারবে না, সকালে আর রাতে খাবে শুধু। আজ থেকে তোমার দুপুরে খাওয়া বন্ধ। আপনি এসব কি বলছেন মা? সকাল থেকেই তো আমি এত কাজ করি, তাহলে দুপুরে না খেয়ে আমি কাজ করব কি করে? সে আমি জানি না, কিন্তু আমি যা বলেছি তাই হবে। সংসারে যে কয়টা কাজ করো তাতে 2 বেলার বেশি খাওয়ার আশা করো কি করে? মা দেখো, সজীব ভাইয়া এসেছে। ফুফু, কি হয়েছে? তোমার শাশুড়ি এসব কি বলছে? ও কিছু না, তুই ওসব ভাবিস না। কখন এলি? আয় ঘরে আয়। তোমার শরীরে কি হাল হয়েছে? শুকিয়ে কেমন হয়ে গেছো তুমি? দূর বোকা ছেলে, আমার শরীর তো এমনই। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না ফুফু, আমি কিছু খাবো না। আর আমি খুব ভালোই বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আজ আমি আসি, পরে আবার আসবো। ঠিক আছে, আসিস তাহলে। কিরে, তুই আবার কোথায় যাচ্ছিস? ভাইয়াকে একটু এগিয়ে দিয়ে আসি। কিরে মোহনা, কি হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? আর আগে তো কখনো আমাকে এগিয়ে দিতে আসতি না, আজ হঠাৎ আমাকে এগিয়ে দিতে এলি যে? মায়ের সামনে তোমাকে কিছু বলতে পারছিলাম না, তাই তোমাকে এগিয়ে দেওয়ার নাম করে এলাম। আসলে আমি আর মা এই বাড়িতে ভালো নেই, কিন্তু মা তোমাদের সে কথা জানাতে চায় না। দাদিমাকে অনেক কষ্ট দেয়, ঠিক করে খাবার দেয় না, আবার অনেক কাজও করায়, সেই সাথে অনেক কথাও শোনায়। তবুও মা সব সহ্য করছে। আমি অনেকবার বলেছি চলো নানির বাড়ি চলে যাই, কিন্তু মা কিছুতেই রাজি হয় না। তুমি একটা কিছু করো ভাইয়া। তাই তো বলি, ফুফুকে দেখতে এমন লাগে কেন? এসে থেকে আমার সন্দেহ হচ্ছিল। যাই হোক, আমি আর এখন কাউকে কিছু বলবো না। বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই বাড়ি যা, কোনো চিন্তা করিস না। সজীব, এসেছিস? তোর ফুফু কেমন আছে? মেয়েটা আমার সেই যে গেছে আর এলো না। ভালো নেই দাদি, ফুফু ভালো নেই। ফুফু অনেক কষ্টে আছে। কি বলছিস এসব? কি হয়েছে? আমার বোন কেন কষ্টে আছে? কি লাগবে তার? কোনো কিছু লাগবে না বাবা। ফুফুর শাশুড়ি ইচ্ছে করে ফুফুকে কষ্ট দিচ্ছে। ফুফু এসব আমাকে বলেনি, আর সে কাউকে বলতেও চায় না। মোহনা আমাকে সব কথা বলেছে। আমি আর একটু দেরি করব না, এখনই গিয়ে আমার বোনকে নিয়ে আসবো। ভাই, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। বসো ভাই। মোহনা, তোর আর তোর মায়ের সব জিনিস গুছিয়ে নে, এক মুহূর্ত দেরি করবি না। কি বলছো তুমি এসব? আমাদের কাছে আর কিছু লুকাতে পারবি না তুই, আমরা সব জেনে গেছি। তাই আর এক মুহূর্ত এখানে না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও তোমার ওই বোনকে, অপয়া মেয়ে একটা। এসব শুনেও তুই এই বাড়িতে পড়ে আছিস? আমাদের বাবা মা আমাদের সুশিক্ষা দিয়েছেন, তাই ওনার সাথে আমি তর্ক করব না। তুই চল আমার সাথে। আর আপনিও শুনে রাখুন, আমার বোন এই বাড়িতে আর ফিরবে না। যাক, ঝামেলা বিদায় হলো। এসব ঝামেলার মুখ আর আমার দেখতে হবে না। না, আমি আর বন্দি দশা সহ্য করতে পারছি না। যে করে হোক আমাকে মুক্ত হতেই হবে, না হলে আমার পরিরাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেউ তো আমাকে সাহায্য করছে না। কি করব আমি? আরো বেশি বেশি মোহ ছড়াবো আমি, আরো মানুষ মারবো, তাহলে মানুষেরা আমার হাত থেকে বাঁচার জন্য ঠিক আমাকে মুক্ত করে দেবে। কিরে খোকা, এমন মুখ ভার করে আছিস কেন? গ্রামের অবস্থা আরো খারাপ হচ্ছে মা। মায়াখাতের দিকে গেলেই মানুষ কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে, একাই পানিতে নেমে ডুব মারছে। এভাবে চলতে থাকলে গ্রামের আর একটা মানুষও জীবিত থাকবে না, আমরাও বাঁচবো না। যে করে হোক এবার একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে মা, বাজারে একজন বড় তান্ত্রিকের সন্ধান পেয়েছি, তার কাছেই তাহলে যাই এবার।
তুই এসেছিস। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুই আসবি। আপনি কি করে জানলেন আমি আসব? আমি সব জানি, কিন্তু এখানে আর দেরি করে সময় নষ্ট করা যাবে না। এখনই ওই মায়াখাদের কাছে চল, না হলে তোর আজ অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। মোহনা, শুনলি তো বাবা কি বললো তখন? মায়াখাদের পারে অদ্ভুত সব ঘটনা ঘটে। চল আমরা গিয়ে দেখি। ঠিক আছে, চলো। আরে, ওই বংশের দুইজন এসেছে। দুটোকে আজ আমার মায়ে ফাঁসাবো। আয়, পানিতে আয় তোরা। এই, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ তাই তো, কোথায় যাচ্ছি? তোদেরকে তো এদিকে আসতে না করা হয়েছে, তাও এসেছিস কেন? ওদের কিছু বলো না, ওরা মায়ায় পড়েছিল। ওই পরী নিজে বাঁচতে এসব করছে। ওকে এখনই আমি মুক্ত করে দেব। তান্ত্রিক, দয়া করে মুক্ত করো আমাকে। সে তো করব, কিন্তু তুমি এই গ্রামের আর এই পরিবারের আর কোনো ক্ষতি করবে না, কথা দাও। যদি কথা দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করব, না হলে আরো কঠিনভাবে বন্দি করে রাখবো। না না, আমি কথা দিচ্ছি, আমি আর কারো কোনো ক্ষতি করব না। তুমি আমাকে মুক্ত করো। বেশ, মুক্ত করলাম তোমাকে, চলে যাও। অনেক ধন্যবাদ তোমাকে তান্ত্রিক, আমি আসি। কিন্তু ও যদি আমাদের আরো বেশি ক্ষতি করে তখন কি হবে? না, করবে না। পরীরা একবার কথা দিলে সে তার কথা তারা রাখে। তোমরা চিন্তা করো না, এবার আমি আসি। সব আবার স্বাভাবিক হয়ে যায়।